সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এইমাত্র আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের শিলনের আজকের শিল্প আড্ডায়। আজ শিল্প আড্ডার 25তম আসর, অর্থাৎ আমরা শিকি শতক আজকে পূর্ণ করতে যাচ্ছি এবং একজন বিশেষ মানুষকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন আড্ডা জমে উঠবে। সেই বিশেষ মানুষটি ইতিমধ্যে আপনারা দেখেছেন ফেসবুকে ব্যানারে। সেই বিশেষ মানুষটির নাম ডক্টর শাহাদাত হোসেন নিপু। নিপু ভাই সত্যিকার অর্থেই একজন আমি শুনতে পাচ্ছি। জি, কেমন আছেন নিপু ভাই? হ্যাঁ, ভালো আছি, কিন্তু আমার এখানে শব্দটা খুব আস্তে শোনা যাচ্ছে, আর আলোর এখানে পর্যাপ্ত বোধহয় পাচ্ছি না আমি, কারণ আমার এইটার সেটিংটাই একটু কেমন যেন মনে হচ্ছে। হ্যাঁ, আপনার এখানে আলোটা একটু কম নিপু ভাই। তাহলে আমি কি একটু ঘুরে বসবো কিনা আমি বুঝতে পারছি না, দেখি তো। একটুখানি ঘুরে বসেন, মানে আলোর দিকে মুখটা নিয়ে বসতে পারলে ভালো হয়। এটা কি একটু একটু পাওয়া গেল না? সামান্য একটু বাড়লো? অনেকটা বাড়লো। আচ্ছা, আমি সেটা একটু চেষ্টা করি, একটু সরিয়ে দিয়ে। তো আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করব তারা কমেন্টের মাধ্যমে, মন্তব্যের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমাদের প্রিয় এই মানুষটি, আজকে তার কথা শুনবো, তার আবৃত্তি শুনবো এবং সত্যিকার অর্থে এই যে নিপু ভাই যেমনটি দেখছিলাম সেই আজ থেকে 20-25 বছর আগে, ঠিক তেমনটি রয়ে গেছেন। আপনার এই যে যৌবন কিংবা তারুণ্য ধরে রাখার রহস্য কি নিপু ভাই? এটা একটা কেমন প্রশ্ন হলো। একেবারেই খুবই প্রাণ শক্তিতে মোটামুটি এখন ঠিক আছে তো না? হ্যাঁ, এখন অনেকটা ঠিক আছে, এখন একেবারে অনেকটা ঠিক আছে। এই যে নিপু ভাই সত্যিকার অর্থে একজন প্রাণ শক্তিতে ভরপুর মানুষ। একটু ইয়ে হয়ে যায়, একটু হ্যাঁ, আপনার এটা ফিক্স করতে হবে। কাট হয়ে গেল এবং কাট হয়ে যাচ্ছে, তাহলে আমি ওইভাবে আমার কেমন যেন অটো রোটেশনটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ওইখানে দিয়ে রোটেশনটা ফিক্স করে দেন। আচ্ছা, এইবার ঠিক আছে মনে হয়। আচ্ছা, ভীষণ রকম ব্যস্ত মানুষ নিপু ভাই। আসলে এই যে আয়োজনের জন্য এবার শুরু করা যাক। জি নিপু ভাই, আমরা যখনই অডিওটা কি কম পাচ্ছে? কম পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা পুরোপুরি শোনা যাচ্ছে। আমার ফ্যানের শব্দটা একটু কমাই। একটু ফ্যানের শব্দটা কমান, আর আপনার যদি একটা হেডফোন থাকে, হেডফোনটা লাগিয়ে নিলে আমার মনে হয় আপনি ভালো শুনতে পাবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা যুক্ত আছেন, আমরা প্রতি রবিবার এই শিলনের শিল্প আড্ডাটি করে আসছিলাম। দীর্ঘ 25টি আসর হয়েছে। শিলন আবৃত্তি চর্চা কেন্দ্র এভাবেই শিলন শিল্প আড্ডার মাধ্যমে, এবং আপনারা জানেন শিলন আবৃত্তি চর্চা কেন্দ্র ইতিমধ্যে 5টি আবর্তন শেষ করেছে। প্রায় 1000 মতো শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী আবৃত্তি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে শিলনের মাধ্যমে, এবং অনেকেই সেখানে এসে প্রশিক্ষণ দিয়েছেন। আমরা নিপু ভাইয়ের সঙ্গেও কথা বলেছিলাম। নিপু ভাইয়ের ব্যস্ততার কারণে হয়তোবা তিনি একটি অনুষ্ঠানে ছিলেন, শিলনের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিন্তু তার কাছ থেকে আমার শিক্ষার্থীরা নিশ্চয়ই ভবিষ্যতে অনেক কিছু জানতে পারবে, কারণ
তিনি কিন্তু খুবই সুপরিচিত, শুধু এই বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গেও, ত্রিপুরাতেও তিনি ভীষণ রকম সুপরিচিত একজন আবৃত্তির এবং অভিনয়ের প্রশিক্ষক। অনেকগুলো কাজ করেছেন, দীর্ঘ সময় যাবত কাজ করে আসছেন। সমস্যা হচ্ছে তার অনেক হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে নিপু ভাই, এই অবস্থায় থাকলে আমার মনে হয় ঠিক আছে। আমরা কিন্তু লাইভে অনেক আগেই চলে গিয়েছি নিপু ভাই, আমাদের কারণ ফেসবুক ঠিক 10 মিনিটের বেশি সময় পার হলে সেটাকে আর আমরা লাইভে দিতে পারি না, নতুন করে আবার স্ট্রিমিয়ার থেকে নিতে হয়। ঠিক আছে, শুরু করা যাক। জি, তো যে কথা বলছিলাম নিপু ভাই, যে এই যে আপনি দীর্ঘকাল যাবত আবৃত্তি নিয়ে এবং নাটক নিয়ে কাজ করে আসছেন, এবং আমরা জানি যে আপনি যে ডক্টরেট ডিগ্রিটি করেছেন লোক সংস্কৃতি বিষয়ে, লোক নাটক বিষয়ে, মূলত পিএইচডি ডিগ্রি নিয়েছেন, এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে আপনি সেখানে ভারত সরকারের একটি বৃত্তি নিয়ে সেখানে রবীন্দ্র ভারতীতে যান, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও করেছেন, স্নাতকোত্তর শেষ করে রবীন্দ্র ভারতীতে। তো এই যে নাটক বিষয়ে কি আপনার আগে থেকেই আগ্রহ ছিল, মানে কোনটা আপনাকে বেশি টানে, আবৃত্তি না নাটক? আপনি তো দুই মাধ্যমেই কাজ করেছেন। আচ্ছা, ছোটবেলায় আমি যখন স্কুলে ভর্তি হওয়ার আগে, আমার জন্ম তো পুরনো ঢাকার লালবাগে। তো লালবাগে আমাদের 70 দশকের শুরুর দিকে, অর্থাৎ মুক্তিযুদ্ধ পর আমাদের লালবাগের যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি খুব সমৃদ্ধ ছিল। আমাদের অগ্রজ যারা, তারা আমাদেরকে হাতে ধরে খাতা কলমে শিখিয়েছেন নাটকে অন্তর্ভুক্ত হওয়া, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হওয়া। সেখানে আমাকে আবৃত্তি, উপস্থাপনা, অভিনয়, এই তিনটি সমানভাবে আমাকে আকর্ষণ করতো। এবং অগ্রজদের এই যে সাংগঠনিক দক্ষতা, আমি খুব অবাক হই যে আমরা এখন যে পরিণত বয়সে যে সাংগঠনিক চর্চা করছি, তারা আমাদের চেয়ে কম বয়স তখন, তাদের বয়স সম্ভবত তারা প্রত্যেকে হয়তো স্কুল পেরিয়েছে। আমরা যখন স্কুলে ভর্তি হইনি, তারা স্কুলটা পেরিয়েছে, সবে কলেজে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তারা যারা আমাদের অগ্রজ ছিলেন, তাদের বয়স সে সময় খুব বড় জোর 20 বছরের মধ্যে। তারা কি করে এত সাংগঠনিক দক্ষতা তাদের ছিল, সেটা এখন ভাবতে আমার খুব অবাক লাগে। সবাইকে একত্রিত করে যে কাজ করা, হ্যাঁ, সেজন্য আমি খুব শ্রদ্ধার সাথে আমাদের অগ্রজ বেশ কিছু মানুষের কথা আমার সবসময় মনে হয়। আমাদের লালবাগ অঞ্চলে সে সময় নাইম ভাইয়ের কথা মনে হয়, শপথ ভাইয়ের কথা মনে হয়, ইকবাল বাবু যিনি এখন বিখ্যাত অভিনেতা, তার কথা মনে হয়। হ্যাঁ, যে এই মানুষগুলো আমাদেরকে সাংঘাতিক অনুপ্রেরণা শক্তি হিসেবে কাজ করেছেন। এই আর কি, সেখান থেকেই আমার মূলত মহল্লা, আমরা তো পুরনো ঢাকা এটাকে এলাকা মহল্লা বলি, পাড়া মহল্লা, সেখান থেকে আমার শুরু। এবং আমি পড়েছি ঢাকার ওয়েস্ট এন্ড হাই স্কুলে। সেই ওয়েস্ট এন্ড হাই স্কুলে 2-3 জন শিক্ষকের কথা আমার সারা জীবন মনে থাকবে। তাদের আমি একটু বলেই যাই, কারণ না হলে আর ওই বিভিন্ন প্রশ্ন করতে করতে অনেক দেরি হয়ে যাবে। সেটি হচ্ছে যে আমাদের ওয়েস্ট এন্ড হাই স্কুলটা ছিল এতটাই, মানে আজিমপুরের শেষ দিকে, আজিমপুরে মানে এই লালবাগ, মানে এই ঢাকার নতুন ঢাকার সর্বশেষ, মানে ওয়েস্ট মানে পশ্চিমের এন্ড, পশ্চিমের শেষ, নতুন ঢাকার পশ্চিমের শেষ স্কুলটার নাম ওয়েস্ট এন্ড হাই স্কুল। সেই স্কুলে আমাদের আমরা যাকে পাইনি, এই প্রধান শিক্ষকে, তিনি ছিলেন এ.কে.এম. শামসুদ্দিন স্যার। শামসুদ্দিন স্যারের বিশাল গৌরবের কীর্তি কাহিনী, মানে গৌরব গাথা এখনো তার ছাত্ররা, তারা প্রত্যেকেই আমাদের সমাজের রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অনেকেই প্রয়াত হয়েছেন, কিন্তু আমাদের অগ্রজরা তার ছাত্র ছিলেন। সেই ছাত্ররাই আমাদেরকে চালিত করেছিলেন। ওয়েস্টার্ন হাই স্কুলে আমি ভর্তি হয়েছিলাম 1974 সালে, ক্লাস 3-তে। তো সেই সময় থেকেই আমি দেখেছি যে প্রতি বছর যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো হতো ওয়েস্টার্ন হাই স্কুলে, সেখানে আমি হয় আবৃত্তি করতাম, নাটক অংশ নিতাম, এইরকম ছিল আর কি। আমাদের সাথে আমাদের একটা বন্ধু, খুব বিখ্যাত অভিনেতা জাহিদ হাসান শোভন, ও আমার সহপাঠী, স্কুল ফ্রেন্ড। ও তো
তখনই ও একটা শিশুদের নাটকের দলে কাজ করে, আর আমি আরেকটা শিশুদের নাটকের দলে কাজ করি। এই রকম ভাবে আমাদের মধ্যে একটা বিষয় ছিল, এবং ও আমার চেয়ে অনেক বিখ্যাত ছিল। এখনো সে বিখ্যাত, কিন্তু সেই সময় সেও আমাকে খুব বেশি রকমের উৎসাহ দিত, ইন্সপায়ার করতো। এই জন্য ওর কথাটা আমার খুব মনে হয়। স্কুল জীবনে আমরা দুজন খুব সক্রিয় ছিলাম অভিনয় এবং আবৃত্তির ক্ষেত্রে। এই তো। আর আমার স্কুলের 2-3 জন শিক্ষকের কথা না বললেই নয়। মিয়া মোহাম্মদ মনিরুজ্জামান, যিনি পরবর্তী সময়ে বিডিআর, মানে এখন যে আমরা বিজিপি বিজিবি বলি, সেই পিলখানার ভেতরে যে স্কুল ছিল, স্কুল কলেজ দুটো, একটা হচ্ছে মুন্সি আব্দুর রউফ আর একটা হচ্ছে বীরশ্রেষ্ঠ, সম্ভবত ওইটা আরেকজন আছে নূর, মানে একটা মুন্সি আব্দুর রউফ যেটা আর কি, মুন্সি আব্দুর রউফের যিনি হেড। হ্যাঁ, কি খুব নূর হোসেন সম্ভবত, দুজন বীরশ্রেষ্ঠ নামে দুটো স্কুল কলেজ। তো মুন্সি আব্দুর রউফে আমাদের এই নূর মোহাম্মদ ইয়েস, নূর মোহাম্মদ, হ্যাঁ। তো এই মুন্সি আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের নামে যে স্কুল এন্ড কলেজ, সেখানে ওনাকে প্রিন্সিপাল করে নিয়ে যাওয়া হলো। এবং এই যে আমাদের ওয়েস্টার্ন হাই স্কুলে একটা রত্ন চলে গেল, মিয়া মোহাম্মদ মনিরুজ্জামান, আপনারা জানেন। এবং যারা এটা একেবারে কিংবদন্তির মতো হয়ে আছে যে মিয়া মোহাম্মদ মনিরুজ্জামান যখন মুন্সি আব্দুর রউফে গেলেন, সেখান থেকে উনি মৃত্যুর আগ পর্যন্ত এই স্কুল এন্ড কলেজ, মুন্সি আব্দুর রউফ স্কুল এন্ড কলেজকে একটা স্বর্ণ শিখরে মানে পৌঁছে দিয়ে গেছেন। তারপরে ওনার মৃত্যুর পরে আমি জানি না এখন সেই স্কুলের মানটা কোন পর্যায়ে স্কুল কলেজের, তবে ইনি আমার জীবনে খুব বড় রকমের উৎসাহদাতা ছিলেন। আরেকজন শিক্ষকের নাম এই মুহূর্তে মনে করছি আমি, আলী হোসেন স্যার, দুজনই প্রয়াত হয়েছেন। এই দুজন শিক্ষকের কথা আমি আমৃত্যু মনে রাখবো এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। এখান থেকে এই মূলত। হ্যাঁ নিপু ভাই, মানে আপনার নিঃসন্দেহে আপনি সেই পুরনো সময়ের আপনার বাল্যকালে যাদের অনুপ্রেরণা পেয়েছেন কিংবা কৈশোরে সেই স্মৃতিগুলো রোমন্থন করছিলেন। সেই সঙ্গে আমি বলছিলাম যে আপনি আবৃত্তিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে কোনটাকে বেশি ভালোবাসেন, না নাটকটাকে? না না, এই প্রশ্নটা সহজ হলে উত্তরটা কঠিন। কারণটা হচ্ছে যে নাটকটা হচ্ছে একটি সমন্বিত শিল্প, একটা গ্রুপ কাজ করতে হয়, একটা টিম ওয়ার্ক। কিন্তু আবৃত্তিটা একক শিল্প মাধ্যম, নাটকও একক শিল্প মাধ্যম, কিন্তু নাটক অভিনয়টা করতে গেলে যে একটা সমাবেশ ঘটাতে হয়, এটার একটা সাজসজ্জা লাগে, একটা পোশাক আশাক লাগে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে, একটা সেট তৈরি করতে হয়, একটা আনুষঙ্গিক আরো লাইটের বিষয় আছে, এইরকম মঞ্চ লাগে, এইরকম সবকিছু মিলে খুব বড় রকমের একটা অ্যারেঞ্জমেন্ট দরকার হয়। কিন্তু আবৃত্তি করতে গেলে কোনো কিছুর অ্যারেঞ্জমেন্ট না হলেও, আমরা 90-এর আন্দোলনে যারা সক্রিয় ছিলাম তারা জানি যে আমরা মিছিল করছি, হঠাৎ করে এক জায়গায় থেমে আমরা আবার জোর গলায় কবিতা পড়ছি। আমাদের প্রয়াত ফকির আলমগীর, তার কথা খুব মনে হয় এই রকম সময় উনি মানে একদম ধেড়ে গলায় গান পরিবেশন করছেন, খালি গলায় গাচ্ছেন, হারমোনিয়াম তবলা ছাড়া। এই যে বিষয়গুলো, এইগুলো এইগুলো খুব মানে সহজে আমরা রপ্ত করতে পেরেছিলাম স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, যার কারণে আমাদেরকে আবৃত্তিটা খুব বেশি রকমের মোহিত করেছিল বলেই হয়তো আবৃত্তির মধ্যেই আমার বসবাসটা বেশি, এইভাবে বলা যেতে পারে। তো আমরা আপনার কাছ থেকে দুটো শিল্প আমাকে টানে। জি, আরো অনেক কথা হবে। নিপু ভাই নিশ্চয়ই এখন দর্শক মন্ডলী অপেক্ষা করে আছেন আপনার একটি আবৃত্তি শোনার জন্য। আমরা আবৃত্তি শুনবো, ফাঁকে ফাঁকে অনেক অনেক কথা বলবো। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন এবং নিপু ভাইয়ের কাছে কোনো কিছু জানার থাকলে সেটিও আপনারা এই কমেন্টের মাধ্যমে লিখতে পারেন। হ্যাঁ বলেন। আপনার কাছে কোন আবৃত্তিটি প্রথমে শুনবো, কোন কবিতাটি শুনবো?
বলেন, তারপর আমি শুনতে পাইনি কথা। ও আচ্ছা, আপনার একটা কল এসেছিল খুব সম্ভবত। বলছিলাম আপনার সজল, কাছ আমি থেকে কথা শুনতে পাইনি। এখন কি না, শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? শব্দ দীপু ভাই, একেবারেই আচ্ছা, এটার কারণটা হচ্ছে আপনার একটা কল এসেছিল, সেই কল আসার শব্দ পরে পাচ্ছি না। নিপু ভাই শব্দ শুনতে পাচ্ছে না, খুবই দুঃখের বিষয়। এর মধ্যে ভাসানী বাসার আমাদের সঙ্গে যুক্ত শব্দ হয়েছে এবং পাচ্ছি না। জানাচ্ছে। আহ, আমি একটুখানি নিপু ভাইকে আমি একটা মেসেজ পাঠাই এবং অন্যভাবে কানেক্ট করি, কারণ নিপু ভাই একটি কল আসার কারণে নিপু ভাইয়ের সাউন্ডটি চলে গিয়েছে, উনি শব্দটা শুনতে পাচ্ছেন না। আমি শুনতে পাচ্ছি না, খুব একটু জোরে বলতে হবে। বোধহয় কোনো কারিগরি সমস্যা হচ্ছে এখানে আমার ফোনে। আমি শব্দ পাচ্ছি না, শুনতে পাইনি। কি নিপু ভাই, আপনি আবার ঢুকতে হবে, আবার ঢুকুন। আমি এটা একটুখানি আমি কি কবিতা পড়বো নাকি আমি বুঝতে পারছি না। কবিতা পড়বো? জি নিপু ভাই। আমি এই মুহূর্তে যেই কবিতাটি পড়তে চাই সেটি হচ্ছে বঙ্গবন্ধুকে নিবেদন করে। প্রচুর লেখা হয়েছে আমরা জানি। এই মুহূর্তে আমি যে কবিতাটি আপনাদের শোনাতে চাই সেটি বঙ্গবন্ধুকে নিয়ে যাবৎ যত লেখা হয়েছে ছড়া কবিতা, তার মধ্যে সবচেয়ে বেশি যিনি লিখেছেন তার নাম হচ্ছে কবি আসলাম সানি। তার একটি লেখা আমাকে খুবই টানে, সেই লেখাটি আমি পড়ার চেষ্টা করছি। এই কবিতার শিরোনাম হচ্ছে আসন পিতা। আচ্ছা, এটি আহ এটি পড়ার মধ্য দিয়ে আমি জাতির পিতার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। এই তো আমরা এখানে বসে আছি পিতা, আপনার সুদিন আর দুর্দিনের সাথীরা, আপনার সেই প্রাণ প্রিয় হাটের মাঠের সাথীরা, সেই কারখানার শ্রমিক, ভার্সিটির তুখোড় রাজনৈতিক সচেতন ছেলেরা, যারা সব সময় আপনার আদেশের অপেক্ষায় বসে থাকতো খোলা আকাশের নিচে সবুজ দুর্বা ঘাসে, যারা আপনার অমানবিক হত্যাকাণ্ডের দুঃসংবাদে স্তব্ধ হয়ে গিয়েছিল, পাথর হয়ে গিয়েছিল এক সমুদ্র শোকে। আসুন পিতা, একটু বাইরে এসে দেখুন, আমরা পথ চেয়ে বসে আছি আপনার অপেক্ষায়। আপনি কি এখনো সেই ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতেই থাকেন? হে বাংলার চিরসম্রাট পিতা, এখনো কি আপনি বেতের তৈরি সেই সহজ কেদারায় বসে বসে ভাবেন পদ্মা মেঘনা যমুনার কুলে কুলে লক্ষ কোটি ভুখা নাঙা মানুষের কথা, টেকনাফ থেকে তেঁতুলিয়ার এই বিশাল বাংলার কথা? বাংলার মানুষের স্বাধীনতা মানে রাজনৈতিক মুক্তির কথা? এখনো কি বলেন সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে তেজোদ্দীপ্ত কণ্ঠে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম? কিংবা ভাবেন ৭ কোটি মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থানের কথা, মানে অর্থনৈতিক মুক্তির কথা, দ্বিতীয় বিপ্লবের কথা? ৭.৫ কোটি বাঙালির হে শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু মুজিব, হে আদর্শ শিক্ষক, মহান পিতা, আপনি কি এই তৃতীয় বিশ্বের উন্নয়নকামী বাংলাদেশের বাঙালি জাতির প্রতিনিধি হয়ে জোট নিরপেক্ষ সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে সাহসী কণ্ঠে এখনো বলেন বিশ্ব আজ ২ ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে? কিংবা মাউথপিসের সামনে দাঁড়িয়ে সাধারণ সভা কাঁপিয়ে সিংহের মতো গর্জন তুলে এখনো বলেন কি আমার অবস্থা যদি চিলির আলেনদের মতো হয়
তবু আমি সাম্রাজ্যবাদের নিকট মাথা নত করব না। বলুন পিতা, আপনি এখনো কি এই সব কথা বলেন? এখনো কি এই মাটি আর মানুষের কথা ভাবেন? আমরা এখানে বসে আছি, দু চোখে ঘুম নেই পিতা, ভেতরে যেন আগ্নেয়গিরির আগুন দাউ দাউ করে জ্বলছে। আপনার সে স্পষ্ট আদেশের অপেক্ষাতেই আমরা বসে আছি। আবার এই জনসমুদ্রে এসে আপনি বলবেন, তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। আসুন পিতা, বলুন। এই তো আমরা বসে আছি এইখানে, এই রবি ঠাকুরের সোনার বাংলায়, বিদ্রোহী নজরুলের বাংলাদেশে বসে আছি পিতা। এই বুকে শোকাহত শক্তি আর চোখে আগুন নিয়ে এই সবুজ দুর্বাদলে আপনি আসুন পিতা, আমরা অপেক্ষায় আছি। আপনি আরেকবার আসুন এই বাংলায়, বাংলার মানুষের ভালোবাসার আলিঙ্গনে। হে পিতা, আপনি আরেকবার আসুন, আপনি আরেকবার আসুন। হ্যাঁ, সেই অনেক অনেক ভালো লাগলো। আচ্ছা নিপু ভাই, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? আমার খুব কথা লোতে শুনতে পাচ্ছি, খুব খুব লো। লোতে। এইটা হয় যে কারণে নিপু ভাই, তুমি একটা মাইক্রোফোন খুলো তো দেখি, হেডফোন, তাইলে কি শুনতে পাই কিনা। আমার হেডফোন খুলে একটা ফেলেছি। হেডফোন খুললে শুনতে পাবো কিনা দেখি। আমার হেডফোন না, এটা চশমা। একদম লো। না, হেডফোন, হেডফোন একটা। হ্যাঁ, হেডফোনটা খুলে ফেলেছি, হেডফোনটা এখন নাই এটা। আচ্ছা, আপনি আহ, আপনি আবার একটুখানি বেরিয়ে, এই স্টুডিও থেকে বেরিয়ে আবার ঢুকুন। হ্যাঁ, মনে হয় সেটা করলেই ভালো হয়। ঠিক আছে। জি, আমি এর মধ্যে দেখি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আহ, কলকাতা থেকে জয়দীপ চট্টোপাধ্যায়, আহ, কবি, স্বনামধন্য কবি, আমার গুণী বাচক শিল্পী বন্ধু নিপু ভাইকে কলকাতা থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাকে অভিনন্দন। আপনার কবিতা পড়ে আমরা মুগ্ধ হই জয়দীপ দা। নিশ্চয়ই কোনো একটি শিলনের আসরে আপনাকেও পাবো সঙ্গে। ইতিমধ্যে মন্তব্য ছড়েছেন আমাদের আমারই অগ্রজ বোন কানিজ গুফরানি কোরাইশি, শুভেচ্ছা নিপু ভাইকে। এবং শুভেচ্ছা জানিয়েছেন ভাসানী বাসার, তিনি ময়মনসিংহের আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং ময়মনসিংহ সাহিত্য সংসদের দীর্ঘদিনের পরিচিত মুখ, যোদ্ধা, সংস্কৃতি কর্মী, কবি এবং আবৃত্তি সংগঠক। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আদনান। অনেক ভালো লাগলো আবৃত্তিটা, সালাম দিবেন স্যার। ধন্যবাদ আদনান। এবং আপনারা যারা যুক্ত রয়েছেন মন্তব্যের মাধ্যমে যুক্ত থাকুন। আমাদের খানিকটা কারিগরি সমস্যা হচ্ছে, এইটি হয়, যন্ত্রের কিছু সমস্যা থাকে। নিপু ভাই তেমন শুনতে পাচ্ছেন না, মাঝখানে একটি কল এসেছিল, সেই কলের কারণে এমনটি হয়, কল আসার পরে অনেক সময় শোনা যায়। তো নিপু ভাই আবারও আমাদের সঙ্গে যুক্ত হবেন। তবে এই যে মানুষটি শাহাদাত হোসেন নিপু অনেক অনেক কাজ করেছেন তার এই সময়ের মধ্যে। তিনি বলছিলেন তিনি তার লালবাগে জন্ম এবং সেখানে ওয়েস্ট এন্ড হাই স্কুলে পড়াশোনা করেছেন। এরপরে বলেছিলেন যে ঢাকা কলেজে পড়াশোনা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপরে গিয়েছেন। ভারত সরকারের বৃত্তি নিয়ে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় পড়াশোনা করেছেন, সেখানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, স্নাতকোত্তর করেছেন এবং তারপরে আবার আপনার পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন লোক সংস্কৃতি অর্থাৎ লোক নাটক বিষয়ে স্পেসিফিক্যালি, সেটি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। তো এবং এর বাইরেও তিনি ভারত সরকারের অনুমোদন প্রাপ্ত ফিল্ম ডিভিশনের অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন আর্টস থেকেও 1 বছর মেয়াদী একটি কোর্স করেছেন চলচ্চিত্র পরিচালনার বিষয়ে এবং
সেটিতেও তিনি কিন্তু খুব ভালো ফলাফল প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। তো এই যে মানুষটি তিনি কিন্তু এই তার পদচারণা দৃপ্ত পদচারণা সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন যাবৎ এবং আমরা নিপু ভাইকে যুক্ত করার অপেক্ষায় আছি। নিপু দেখা যাচ্ছে? আপনাকে এখনো হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন কি শোনা যাচ্ছে নিপু ভাই? এবার ঠিক আছে। কেন এরকম? ওই আপনার ভালো শুনতে পাচ্ছি। আপনার মাঝখানে একটা কল এসেছিল, এই কল আসার পরে এরকমটা হয়। এটা কলটি আসার পরেই এরকম দুইটা থাকা উচিত আসলে, কম শোনা যায়। তো সেটা আপনার নিপু ভাই আগামী 5 তারিখ আপনার জন্মদিন। আপনাকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখছি। এই মাসেরই 5 তারিখে আপনার জন্মদিন। তো এর মধ্যে নিপু ভাই আপনাকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছে, আমরা পড়েছি। আমাদের আমজাদ দুলন, আমাদের ময়মনসিংহের গুণী আবৃত্তি শিল্পী, তিনিও লিখেছেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপু ভাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকের অনুষ্ঠানে, তাকে পেয়ে খুব ভালো লাগছে। ভালো থাকবেন নিপু ভাই, শুভকামনা রইল। আর এর মধ্যে আপনাকে জি সম্পাদক হবে, একটু সংশোধনী আছে, এটা সভাপতি না, এটা সাধারণ সম্পাদক হবে। আচ্ছা, জি জি, এটা নিশ্চয়ই। আর আপনাকে কিন্তু আমাদের জয়দীপ দা তিনি শুভেচ্ছা জানিয়েছেন কলকাতা থেকে, এবং আরো অনেকেই আমাদের জয়দীপ মানে আমার বন্ধু, আপনার বন্ধু ভাসানী বাসার আদনান, তারা আপনাকে শুভেচ্ছা জানিয়েছে এবং আমি ভালো লেগেছে। তো নিপু ভাই, আপনার তো অনেক অনেক সিডি বেরিয়েছে, অনেক অনেক সিডিতে আপনার কণ্ঠ গিয়েছে, ক্যাসেটে কণ্ঠ গিয়েছে, এবং অনেক নাটকের যেমন নির্দেশনা দিয়েছেন, প্রযোজনা করেছেন। আপনার সাপ্তাহিক আয়োজন গিয়েছে বিটিভিতে, মাসিক আয়োজন গিয়েছে কবিতার কথকতা কিংবা কবিতার দিক দিগন্ত এরকম নামে। তো এই যে এত এত আয়োজনের মধ্যে আপনি ব্যস্ত থাকেন, তার মধ্যে আপনার কোন আয়োজনটি করতে গিয়ে খুবই ভালো লেগেছে কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বেশি? মানে এই আয়োজনগুলোর মধ্যে বিশেষ করে টেলিভিশনে যে সমস্ত আয়োজনগুলো করেছেন, তার মধ্যে আপনি কোন আয়োজনটিকে আপনার খুব রিমার্কেবল আয়োজন মনে হয়? এটা আসলে প্রতি প্রোগ্রামই তো, প্রতিটা পর্বেরই এক একটা বিশেষত্ব আছে। যেমন আজকে যেই পর্বটি প্রচার হলো, এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর। আমি জননেত্রীকে, আমাদের নেত্রীকে আমি এইবারের পর্ব নির্বাচন করেছি কারণ উনি লেখক শেখ হাসিনা, সম্পাদক শেখ হাসিনা। আমার অনুষ্ঠানটির বিশেষত্ব হচ্ছে যে লেখক কবিদেরকে নিয়ে আমার সেখানে শেখ হাসিনা শুধুমাত্র যে মাননীয় প্রধানমন্ত্রী তা তো নন, বঙ্গবন্ধু কন্যা তাও নন, উনি একাধারে নিজের পরিচয়, লেখক পরিচয় খুবই প্রতিষ্ঠিত। তার কারণটা হচ্ছে প্রায় 25টি বই তিনি লিখেছেন এবং সম্পাদনাও করেছেন এই রকমই অনেক। তো যার কারণে উনি লেখক এবং সম্পাদক হিসেবে বাংলা সাহিত্যে খুব প্রতিষ্ঠিত হয়ে আছেন। হ্যাঁ, এজন্য শুধুমাত্র যে উনি প্রধানমন্ত্রী হওয়ার কারণেই, বঙ্গবন্ধু কন্যা হওয়ার কারণেই যে তার প্রতি আমাদের শুভেচ্ছা জানাচ্ছি তা নয়। উনি দেশ বিদেশ থেকে যে পরিমাণ সম্মান অর্জন করেছেন, সম্মাননা পেয়েছেন, তাতে করে আমার কাছে মনে হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে যেমন অজস্র লেখা হয়েছে, বঙ্গবন্ধুকে নিবেদন করে এবং বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা হয়েছে, আমি মনে করি জননেত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনাকে নিয়েও কিন্তু প্রচুর লেখা হয়েছে। তাকে নিয়ে গবেষণা সেইভাবে শুরু না হলেও তাকে নিয়ে আমার ধারণা যে খুব
স্বল্পতম সময়ে তাকে নিয়েও কিন্তু মানুষের কি বলবো যে তরুণ প্রজন্মের আম, মানে একটা কৌতূহল থাকবে তার যে সৃষ্টিশীলতা, সেই সৃষ্টিশীলতার ভেতরে প্রবেশ করা যায় কিভাবে, তার কাছ থেকে কিভাবে কথাগুলো শোনা যায় যে উনি এত সৃজনশীল, সৃষ্টিশীলতা তার, সেখানে উনি কিভাবে, তার শক্তিটা কোথায়, তার লেখনী শক্তিটাই বা কি, কার অনুপ্রেরণা, কিভাবে তিনি লেখক হয়ে উঠলেন, এইরকম যে জানা, এই কৌতূহল থেকে কিন্তু আমি বাংলাদেশ টেলিভিশনে যে অনুষ্ঠানটি আমি নিয়মিত করি তার নাম হচ্ছে কবিতার দিক দিগন্ত। সেই কবিতার দিক দিগন্তে এবারের পর্বটি আজকেই প্রচার হয়েছে। সেখানে অংশ নিয়েছেন আমাদের জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমাদের শ্রদ্ধেয় শওকত আলী ভাই। তো তারা অংশ নিয়েছেন এবং সেখানে আবৃত্তি করেছেন আমাদের দেশের দুজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাসকুরে সত্তার কল্লোল এবং নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, এবং কবিতার গান গেয়েছেন কবিতা যে গানটি গাওয়া হয়েছে সেই কবিতার গানের যে কথা লিখেছেন তিনি কবি আসলাম সানি, এবং গান সুর করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী শিবু রায়, এবং যিনি সঙ্গীত পরিবেশন করেছেন তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠযোদ্ধা তিমির নন্দী। তো এই যে এই রকম আবার কবিতার যে নৃত্য রূপ, সেই কবিতার নৃত্যরূপ আমরা দেখেছি যে সৈয়দ শামসুল হক, আমাদের যে প্রয়াত সব্যসাচী, তিনি তার জীবনের শেষ লেখাটি লিখেছিলেন, আহা কি আনন্দ আজ, যে শুভ 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 জন্মদিন দেশরত্ন শেখ হাসিনার, কি অপার আনন্দ আজ, এইরকম লেখাটি তিনি লিখেছেন। সেটি আমি আবৃত্তি করেছি আজকে, এবং আমার এই আবৃত্তির কণ্ঠের সাথে নৃত্য উপস্থাপন করেছে শিল্পবৃত্ত নামে একটি সংস্থা, ছেলেমেয়েরা, আর বৃন্দ আবৃত্তি করেছে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের ঢাকা জেলা শাখা। এইরকম ভাবে আজকে আমি আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, লেখ হাসিনাকে নিয়ে আমরা আজকে কবিতার দিক দিগন্ত টেলিভিশনে যেটা সম্প্রচার হয়েছে সেটি আমরা নিবেদন করেছি। ঠিক একই রকম ভাবে বাংলাদেশ বেতারে যে কাজটি আমি করি তার নাম হচ্ছে কবিতার কথকতা। এখানে আমরা বঙ্গবন্ধুর 100 বছর এবং স্বাধীনতার 50 বছর এইটাকে মূল উপজীব্য করে গত 1 বছর যাবত এই কাজটি করছি, এবং হয়তো এটা আগামী মার্চ পর্যন্ত আমি এটিকে ধারাবাহিকতা বজায় রাখবো, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এই বিষয়টিকে ধারণ করে। এটা প্রতি সপ্তাহে একটি করে পর্ব প্রচারিত হয়। এটি হয় হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস, অর্থাৎ বহির্বিশ্ব কার্যক্রমে সমস্ত পৃথিবীব্যাপী মানুষ এটা শোনেন। এটা প্রতি শুক্রবারে প্রচার হয়। এই মোটামুটি। সেই নিপু ভাই অনেক অনেক কাজ করে যাচ্ছেন, এবং তিনি ইতিমধ্যেই অনেকগুলো সম্মাননাও পেয়েছেন। নিপু ভাই এর মধ্যে ভারত সরকারের কাছ থেকে দেখা যায় রূপসী বাংলা পদক, কাজী সব্যসাচী পদক, অতীন্দ্র সাহিত্য সম্মাননা কিংবা অফবিট সম্মাননা, সাংস্কৃতিক সংবাদ সম্মাননা, এইগুলো পেয়েছেন, এবং বাংলাদেশ থেকে বোধহয় আপনি ফিল্ম মুভমেন্ট অ্যাওয়ার্ড একটি পেয়েছেন, আর ঋষিজ শাহ সিমেন্ট একটি পদক পেয়েছেন। নেই এখানে আমি একটু বলি, এখানে পশ্চিমবঙ্গ থেকে যেটি সবচাইতে সম্মানজনক যে পদকটি আমাকে দেয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার, বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমোদন আছে এখানে। সেখানে আমি বোধহয় সর্বকনিষ্ঠ, যে বঙ্গবন্ধুর উপরে যা কাজ করেছি সেটা লেখার মধ্য দিয়ে, কণ্ঠোচ্চারণের মধ্য দিয়ে, সেদিক থেকে তারা সবচাইতে কম বয়সী একজনকে বঙ্গবন্ধু বিশেষ পুরস্কারে ভূষিত করেছেন আর কি। আর আমার আগে যারা পুরস্কৃত হয়েছেন তাদের মধ্যে 60-এর দশকের কবি হাবিবুল্লাহ সিরাজি, কবি অসীম শাহ, এরা আছেন। প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী আবু জাফর সিদ্দিকী, বেলাল মোহাম্মদ, এরা আছেন। আবৃত্তির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমার গুরু কিংবদন্তি আবৃত্তি শিল্পী প্রয়াত প্রদীপ ঘোষ আছেন। এই ধরনের এই মাপের মানুষ জনরা, ব্যক্তিত্বরা এটি পেয়েছেন। আমি হলাম সর্বশেষ, যেটি 2019-এ এটি করা হয়,
দেয়া হয় আমাকে, কিন্তু আমি সেই সময়টা পদক আনতে যেতে পারিনি। আমি পরবর্তী সময় নভেম্বরে গিয়ে যখন বাংলাদেশ বইমেলা হয় সেই সময়টা আমি উপস্থিত ছিলাম, তখন তারা আয়োজকরা এটি আমার হাতে তুলে দেন। এই এই পদকের প্রধান মানুষ হচ্ছেন সমরেশ মজুমদার, ওইদিকে ডক্টর পবিত্র সরকার, সুনীল গঙ্গোপাধ্যায় যতদিন জীবিত ছিলেন ছিলেন, আর ছিলেন শেষ পর্যন্ত ছিলেন আমাদের শঙ্খ ঘোষ, কবি শঙ্খ ঘোষ, তিনি ছিলেন। তিনি প্রয়াত হওয়ার পরে আর এই 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 পুরস্কারের ধারাবাহিকতা গত গত বছরও যারা পেয়েছেন তারা কিন্তু যেতে পারেননি, মানে কোভিড এর কারণে তারা যেতে পারেননি। তা আবার হয়তো আগামী বছর থেকে এটি আবার সচল হবে এবং সবাই আমরা সুন্দর একটা পরিবেশে, প্রকৃতি আবার শান্ত হবে, নতুন একটা পৃথিবীতে আমরা বসবাস শুরু করবো হয়তো। নিশ্চয়ই আমরা সেই আশা তো করছি, আবারও প্রকৃতি শান্ত হবে। এবং এই যে পুরস্কার, খুব গুরুত্বপূর্ণ একটি সম্মাননা আপনি পেয়েছেন, সেই জন্য আপনাকে আবারও অভিনন্দন শিরনের পক্ষ থেকে। ইতিমধ্যে আপনাকে আপনার জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে কানিজ গুফরানি কুরাইশি, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য। তো নিপু ভাই, আবারও একটি আবৃত্তি শুনতে চাই আপনার কণ্ঠে। এবার কোন কবিতাটি শুনবো? আচ্ছা, আমি আমি এবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে নিবেদন করে আমাদের প্রিয় কবি মোহাম্মদ সামাদ, যা আমাদের অন্যতম শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর, উনি আমাদের জাতীয় কবিতা পরিষদের সভাপতি। কবি হিসেবে মোহাম্মদ সামাদ আর শিক্ষক হিসেবে ডক্টর মোহাম্মদ সামাদ। তার লেখা একটি কবিতা নেত্রীকে উৎসর্গ করা, যার শিরোনাম হচ্ছে তুমি ভূমিকন্যা। আমাদের স্বপ্ন গর্ভা গ্রাম টুঙ্গি পাড়ায় তোমার জন্ম। জন্ম গ্রামের প্রতিটি ধূলিকণা কাদামাটি গায়ে মেখে, বাইগার নদীতে সাঁতার কেটে, বৃষ্টি জলে হেঁটে হেঁটে, রাজপথে সংগ্রামে মুক্তির মিছিলে মিশে, শৈশব তুমি আছো মানুষের পাশে। এই বাংলা তোমাকে ভালোবাসে, আবহমান বাংলার শ্যামল রমণী তুমি। পাখিরা তোমাকে দেখে ঘুম জাগানিয়া গানে, মুখরিত করে আকাশ বাতাস। মাছেরা তোমার ডাকে আনন্দে লাফিয়ে ওঠে, তোমার শাড়িতে লেগে থাকে শস্যের সুষমা, ধান, দুর্বা, তিল, তিসি। তোমার সর্বাঙ্গ জুড়ে বাংলার ষড় ঋতু। গ্রীষ্মে দাবদাহে ছায়াময় বটবৃক্ষ তুমি। বরষার ভরা জলে নৌকার রঙিন পালে, শরতের নদী তীরে শুভ্র কাশ বনে, হেমন্তের সোনাঝরা পাকা ধানে, শীতের কুয়াশা ভেজা মিঠে রোদে, বসন্তের কচি নতুন পাতায়, বাংলাদেশ তোমাকেই খুঁজে পায়। ঘাতকের রক্তচক্ষু মৃত্যুবান তুচ্ছ করে, স্বজনের রক্ত ভেজা এই বাংলায় বুকে কষ্টের পাথর চেপে, চোখে অশ্রুর সমুদ্র নিয়ে ক্লান্তিহীন তুমি ছুটে যাও গ্রাম থেকে গ্রামে। শহরের পোড়া বিধ্বস্ত বস্তিতে মায়ের মমতা নিয়ে বুকে নাও দুঃখিনীরে। মুজিব অভয় পুষ্ট তোমার প্রশান্ত আঁচলের ছায়া প্রতিদিন দীর্ঘতর হয়ে, সমতল ভূমি আর লামার পাহাড় ছুঁয়ে সস্নেহে ছড়িয়ে পড়ে জাপানের ফুকুশিমা থেকে সোমালিয়া সুদানের খরা পীড়িত শিশুর মুখে। জাতিসংঘে অগণিত বিশ্ব সভায় তোমার সাহস আর শৌর্যের প্রভায় সাম্য, শান্তি, মুক্তির অপেক্ষায় এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকায় সংগ্রামরত মানুষেরা জেগে ওঠে। শেখ হাসিনা জনগণ মনোনন্দিত নেত্রী, আমাদের শাশ্বত ফিনিক্স পাখি তুমি।
অগ্নি স্নানে শুচি হয়ে বারবার আসো, তুমি ভূমিকন্যা, তুমি প্রিয় মাতৃভূমি। এই জি, অনেক অনেক ধন্যবাদ নিপু ভাই, আবারও একটি চমৎকার আবৃত্তির জন্য, এবং শেখ হাসিনাকে নিয়ে অনবদ্য একটি রচনা। নিপু ভাই, আপনি তো আবৃত্তির প্রশিক্ষণ দান করেন নাটকের ক্ষেত্রেও, নাটকের নির্দেশনা যেমন দেন, নাট্য প্রশিক্ষক হিসেবে আপনার সুনাম রয়েছে। তো বিশেষ করে আমরা যেহেতু শিলন আবৃত্তি নিয়ে বেশি কাজ করি, আবৃত্তির ক্ষেত্রে আপনার মানে কোন একজন আবৃত্তিকারের কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে আপনার মনে হয়? আমি মনে করি একটি কবিতা যখন একজন আবৃত্তি শিল্পীর হাতে আসে তখন সেটি বহুবার পড়তে হয়। বহুবার পড়লে যে বিষয়টি হয় সেটি কণ্ঠস্থ হয়, মুখস্থ আমি বলি না, কারণ বহুবার পড়ার পরই এই বিষয়টি আর আত্মস্থ হয়ে যায়। তার কারণটা হচ্ছে বহুবার পড়লে কয়েকটি বিষয় আমরা উপকৃত হই। যেমন ধরা যাক, কবিতার ভেতরে প্রবেশ করা যায়, কবি কি বলতে চান, কবির কথা কি, এই কবিতার মর্ম কথা কি, সেইটা যেমন বোঝা। আবার সেই কবি যদি জীবিত থাকেন তাহলে সেই কবির সাথে একটু আলাপ আলোচনা করা যেতে পারে, যে তার মুখ থেকে কবিতাটা শোনা যেতে পারে। শুনলে হবে কি, যে কবির যে উচ্চারণ, সেই উচ্চারণের ভেতরকার যে মর্ম কথা সেটি ওই প্রকাশের মধ্যে, উচ্চারণের মধ্যে সেটি প্রকাশিত হয়। যেমন আমার খুব মনে পড়ে যে আমি যখন একটি উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাই। আমি যখন আমার স্কুল জীবনে, আমি বলছি এটি 80 81 এইরকম একটা সময়, যখন আমি প্রথম কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এই কবিতাটি যখন আমার হাতে এলো স্কুল জীবনে, এটা আমি পড়ার চেষ্টা করলাম। কিন্তু আমার যে অগ্রজরা, তারা আমাকে এইটি পড়ার ব্যাপারে উৎসাহ দিলেন না, বললেন এটি তোমার সেই বয়স এবং মানে অভিজ্ঞতা যোগ্যতা সেই জায়গায় এখনো পৌঁছেনি তোমার কবিতাটা বোঝার জন্য। আমি কয়েকবার পড়ে দেখলাম যে ওনারা কি কথাটা ঠিক বললেন। তখন যে কাঁচা বয়স, সেখানে হয়তো তাদের উপর আমি একটু অভিমান করলাম, একটু কষ্ট পেলাম তাদের কথায়। কিন্তু 1983-তে যখন আমি কলেজে পড়ি, তখন একদিন কবি নির্মলেন্দু গুণ আমাদের এই বৃহত্তর লালবাগেই উনি দীর্ঘদিন আমরা পেয়েছি। উনি থাকতেন পলাশী ব্যারাকে। তো আমরা খুব তাকে গিয়ে বিরক্ত করতাম। একদিন আমি চলে গেলাম, আমাদের বন্ধু বান্ধব নিয়ে আমি একদিন চলে গেলাম, ওনার কাছ থেকে আমি কবিতাটা শুনলাম। শোনার পরে আমার মনে হলো যে কবির যে উচ্চারণ, তখন 83 84 সালে সম্ভবত নির্মলেন্দু গুণের বয়স তখন কি রকম হতে পারে, আমার ধারণা তখন তার বয়স হবে হয়তো 40 এইরকম হবে, কারণ ওনার এখন বয়স 75, সেই হিসেবে তাই হবে। তো এইরকম একটা বয়সে তার কণ্ঠের অনেক জোর ছিল। 75 বছর বয়সী একটা মানুষ আর 40 বছর বয়সী মানুষের মধ্যে তো কণ্ঠের যে বিষয়টি, সেটি কণ্ঠের যে সামর্থ্য, সেটি নিশ্চয়ই 40-এ অনেক বেশি গভীর থাকে, আরো মজবুত থাকে। আচ্ছা, তো সেটি শোনার পর আমার কাছে মনে হয়েছে যে এই কবিতাটি আমি যদি পড়ি তাহলে কবির যে উচ্চারণ সেটি আমি ধারণ করলাম। কয়েকটা জায়গায় আমাকে খুব হল্ট করলো। হলটা কিরকম, যেমন আমরা কথায় কথায় বলি এই কবিতাটি আমরা কিন্তু অনেকে না বুঝে উচ্চারণ করি। যেমন এই যে 1975 পরবর্তী যে সামরিক স্বৈর শাসকরা এলেন, তারা কিন্তু ইতিহাসকে বিকৃত করা, খণ্ডিত করা শুরু করলেন, এবং তার একটি প্রমাণ হচ্ছে আচ্ছা, আমার ফোন ঢুকেছে, আমার মনে হয় আমি আবার একটু বিযুক্ত হয়ে হ্যাঁ নিপু ভাই, আপনার ফোনটা ধরার দরকার নেই, এটা বাজুক, তারপরে আবার। আমি কি এখন, আমি শুনতে পাচ্ছেন না? আমি আবারও না, আপনাকে শোনা ইয়েতে যাচ্ছে। যাব।
আমার কথা না, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা আমার কথা যাচ্ছে, কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, খুব আস্তে শোনা যাচ্ছে, যদি আমি একটু বলে যাই তারপরে আবারও আমি বিযুক্ত হয়ে আসবো। তো তো উনি এই যে তৎকালীন স্বৈর শাসক জিয়াউর রহমান, তিনি যেখানে শিশু একাডেমিটা তৈরি করলেন, সেই জায়গাটা ছিল আমাদের ৭ই মার্চের মূল মঞ্চটা। যে শিশু পার্ক তৈরি করলেন, শিশু পার্ক, শিশু একাডেমি, এই জায়গাটা ঘিরে আমাদের যে বিশাল যে কি বলবো যে সোহরাওয়ার্দী উদ্যান, হ্যাঁ, যে মূল মঞ্চটা সেটা কিন্তু শিশু পার্ক নিয়ে নিল। তাহলে এখন আমি তো তখন শিশু, আমি আমি জানবো যে এটি হচ্ছে শিশু পার্ক, কিন্তু আমার আগের প্রজন্ম জানবে এখানে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল। এইভাবে যে ইতিহাসকে যে বিকৃত করা শুরু করলেন স্বৈর শাসক জিয়া, তো এইগুলোর বিরুদ্ধে একটা তুমুল প্রতিবাদ হচ্ছে কবি নির্মলেন্দু গুণের এই কবিতাটি। এবং আপনারা জানেন, আমি আজকে যারা যুক্ত আছেন, আমার কথা যারা শুনছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে 1977-এ 21শে ফেব্রুয়ারি বাংলা একাডেমির 21শে মঞ্চে সকালবেলা, যদি সকাল 7টায় শুরু হয়, আপনারা জানেন, সেই উন্মুক্ত যে কবিতা পাঠ, সেখানে কবি নির্মলেন্দু গুণ 1977-এর 21শে ফেব্রুয়ারিতে সকালের অনুষ্ঠানে এই কবিতাটি পড়লেন, এবং এই কবিতাটি পড়ার পর তাকে ঘিরে ফেলা হলো এবং তাকে ধরে নিয়ে যাওয়া হলো। এই যে বিষয়গুলো আমরা জানি, তো এই যে বিষয়গুলো, এর প্রতিবাদটা উনি করলেন তার লেখা দিয়ে। এবং সেখানে তিনি বললেন, একটা জায়গা আছে যে কবির বিরুদ্ধে কবি, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। এই মার্চের বিরুদ্ধে মার্চ, এই কথাটাই আমাদের এই প্রজন্ম ঠিকমতো ধারণ করতে পারে না। তখন নির্মলেন্দু গুণ আমাকে বললেন যে এই মার্চ হচ্ছে ৭ই মার্চ, যে ৭ই মার্চে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আর এই ৭ই মার্চকে ঢেকে দেয়া হলো আর্মির যে মার্চ পাস্ট, বুটের তলায় সেটি পিষ্ট করা হলো। এই হচ্ছে অর্থ। তাহলে আমি কিভাবে উচ্চারণ করব? আমি কি বলবো মার্চের বিরুদ্ধে মার্চ? তা তো নয়, মার্চের বিরুদ্ধে মার্চ। এই যে মার্চ পাস্টের মার্চ, পায়ে দলিত করে ফেলা হলো ৭ই মার্চকে, সেই উচ্চারণটা হবে সেই রকম। তো এই রকম বিভিন্ন রকম উনি পুরো কবিতাটা আমাদেরকে বোঝালেন। তখন আমি মনে করলাম যে তাহলে শুধু কবিতাটা হাতে পেলেই হবে না, অনেকবার পড়ার পর এই কবিতার ভেতরে প্রবেশ করতে হবে। কবিতার ভেতরে প্রবেশ করতে গেলেই আমি এটার কি ছন্দে লেখা, সেই ছন্দের চলার গতি কি, কোন রসে লেখা, সেই রসের ভাব কি, এগুলো আমি সব ধীরে ধীরে জানতে পারবো। এবং কবি যদি জীবিত থাকে, আবারও বলি, তার সাথে একটু ইন্টারেকশন, তার কথাবার্তা একটু শোনা, এবং তার তার যে পাঠ, তিনি কবিতাটি কিভাবে কবি হিসেবে সকণ্ঠে যে উচ্চারণ, এইটি আমাকে শুনতে হবে। এই শোনাটা আমার কানে নিতে হবে, আমার কান থেকে সেটা হৃদয়ে প্রবেশ করাতে হবে, ধারণ করতে হবে, উপলব্ধি করতে হবে, একই সাথে অনুভব করতে হবে। এই অনুভবের প্রকাশ হচ্ছে আবৃত্তি। এটা আমার কথা না, এটি প্রয়াত আমার গুরু প্রয়াত প্রদীপ ঘোষ, প্রদীপদার কথা হচ্ছে, আমার অনুভবের প্রকাশ হচ্ছে আবৃত্তি। আর আরেকটি কথা তিনি বলতেন, সেটি হচ্ছে যে কবির প্রচারক হচ্ছে আবৃত্তি শিল্পী। এই দুটো বিষয় আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি। তাই যে কথা বলছিলাম, একটা কবিতা হাতে পাওয়ার পর আমাকে বহুবার পড়তে হবে, পড়ে পড়ে এর ভেতরে ঢুকতে হবে, ভেতরে ঢোকার মধ্য দিয়ে এটাকে উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে, হৃদয়ে প্রবেশ করতে হবে, কণ্ঠে ধারণ করতে হবে। সেই কণ্ঠে ধারণ করার মধ্যে কবিতাটি কোন ছন্দে লেখা, সেই ছন্দে চলার গতি কি, কোন রসে লেখা, সেই রসের ভাব কি, এগুলো ভালো মতো জানতে হবে। জানলেই আমি কবিতাটি আমার তৈরি করা হয়ে যাবে। বহুবার পড়তে পড়তে এই জিনিসগুলো আমার মধ্যে কাজ করলে আমি আস্তে আস্তে আমার উচ্চারণে সেটি প্রকাশ হবে। সুতরাং সেই অর্থবোধক উচ্চারণ হবে। এই অর্থবোধক উচ্চারণটাই হলো আমার কাছে আমার শিল্প, আবৃত্তি শিল্প। এই তো আমি এইভাবেই বিষয়টি দেখি। জি, খুব খুব গুরুত্বপূর্ণ কথা বললেন নিপু ভাই। বারবার পড়তে হবে, নিশ্চয়ই পড়ে সেইটির ভাবার্থ মর্মার্থ না, আবার একেবারে শুনতে পাচ্ছি না, খুব লো। আবারও আপনাকে বিযুক্ত হতে হবে, আবারও তারপরে আবার ঢুকতে হবে। আচ্ছা, আমি আবারও একটু ইয়ে করছি। হ্যাঁ, না কিছু করার নেই, আবারও যাচ্ছি, মানে এরকম না গেলে আর হচ্ছে না। জি, তো নিপু ভাই
আবারও যুক্ত হতে থাকুন। আর এর মধ্যে আমরা আবারও আপনাদেরকে বলছি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই শিলনের শিল্প আড্ডাটি প্রতি রবিবার আমরা করছিলাম, কিন্তু সামনের শুক্রবার থেকে শুক্রবার রাত 9টায় সামনের আসরটি হবে শুক্রবার রাত 9টায়। শিলনের শিল্প আড্ডার সময়ের সূচিটি আমরা একটুখানি পরিবর্তন নিয়ে আসব এবং অচিরেই জানতে পাবেন আগামী আসরের অর্থাৎ শিলন শিল্প আড্ডার 26তম আসরের অতিথি কে থাকবেন সেটি ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। আর ইতিমধ্যেই আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন এবং মন্তব্যের মাধ্যমে আমাদের অতিথিকে শুভেচ্ছা জানাচ্ছেন, ইতিমধ্যে রাজিয়া সুলতানা, আমাদের প্রিয় কবি, তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ রাজিয়া আপা, আপনার লেখা কবিতা আমাদের খুব ভালো লাগে। আপনি এমন ভাবেই লিখতে থাকুন এবং যুক্ত থাকুন আমাদের সঙ্গে। যে কথাটি শুরুতে বলছিলেন প্রিয় আবৃত্তিকার, নাট্য নির্দেশক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর শাহাদাত হোসেন নিপু ভাই, যে এই যে করোনা কাল চলছে, কোভিড-19 সময়, এবং সেই সঙ্গে এই ডেঙ্গুর দৌরাত্ম্য বেড়েছে, এবং শুধু এই ঢাকাতে নয়, আশেপাশের অঞ্চলেও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যাও বেড়েছে। এই গুলো থেকে আমাদের অনেক সচেতন থাকতে হবে। আর বিশেষ করে কোভিড কালটি পেরিয়ে আমরা হয়তো বা খুব শীঘ্রই কোভিডের সঙ্গে আমাদের বসবাস করতেই হবে। ইতিমধ্যে অনেক স্কুল কলেজ আবারও খুলে দেওয়া হয়েছে এবং সেইখানে অবশ্যই আমরা সচেতন থাকবো মেলামেশার ক্ষেত্রে। আমরা যেন স্বাস্থ্য বিধিটি অবশ্যই মেনে চলি, এই বিষয়টি যেন সবার মাথায় থাকে। তো শিলনের শিল্প আড্ডায় আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় অতিথি, প্রিয় ব্যক্তিত্ব শাহাদাত হোসেন নিপু ভাইয়ের সঙ্গে। তিনি আবারও যুক্ত হবেন আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই। আর আমরা প্রতি রবিবারের পরিবর্তে এখন থেকে প্রতি শুক্রবার আপনাদের সঙ্গে যুক্ত হব। যে মানুষটি কথা বলছিলাম, যে আমাদের নিপু ভাই, তিনি কিন্তু অনেকগুলো তার অ্যালবাম বেরিয়েছে, সিডি বেরিয়েছে। তার যে লন্ডন থেকে যে প্রকাশিত সিডিটি, সেটির শিরোনাম হচ্ছে তোমাকে অভিবাদন বাংলাদেশ। নিপু ভাই আবারও চলে এসেছেন, আমরা তাকে যুক্ত করে নেই। জি নিপু ভাই, এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন ভালো মতো। তো নিপু ভাই, আপনার বলছিলেন যে আবৃত্তির জন্য প্রস্তুতির বিষয়টি, এরপরও আবৃত্তিকারদের সাধারণ কিছু ত্রুটি থেকে যায়, বেশ কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়। কোন কোন ত্রুটিগুলো বেশি নজরে পড়ে এবং এই দোষ ত্রুটিগুলো কিভাবে দূর করা যায়? যেমন কি ধরনের ত্রুটি শুনি আগে? হ্যাঁ, প্রথমত হচ্ছে যিনি আবৃত্তি করবেন তার তো উচ্চারণগত বিষয়টি মাথায় রাখতেই হবে। উচ্চারণের একটি বড় রকমের ত্রুটি আবৃত্তিকারদের থাকে, অবশ্যই। উপস্থাপনাগত ত্রুটি থাকে এবং আপনার প্রস্তুতির বেলায় বেশ কিছু ঘাটতি থাকে, লক্ষ্য করা যায়। একটি আবৃত্তি, আমরা বলছি যে আবৃত্তি শিল্প হয়ে উঠতে হবে। আপনি বলছিলেন যে সেইটি যদি আমি ভাবার্থ মর্মার্থ বারবার পড়েও না বুঝতে পারি, অর্থাৎ কণ্ঠস্থ করে নিতে হবে। বারবার পড়ার পর একটি কবিতা যখন কণ্ঠস্থ হয়, মুখস্থ, আপনি বলছিলেন মুখস্থ না, আপনি কণ্ঠস্থ বলতে বেশি স্বাচ্ছন্দ্য, মানে মুখস্থটা হচ্ছে মনে করে করে
নিয়ে আসতে হবে মনে। আর কণ্ঠস্থ হচ্ছে আমি এখানে চিন্তা ভাবনা ছাড়াই আমার কণ্ঠে চলে আসবে, সেইটি বোধহয় কণ্ঠস্থ। আর এটি একটা আমি ছোট্ট একটা বিষয় আমি একটু বলতে চাই যে অনেকে মনে কি পুঁথিগত বিদ্যাতেই পুঁথিগত ভাবেই যেটা স্বীকৃত সেটি হচ্ছে যে পুনঃ পুনঃ পাঠ করাটাই হচ্ছে আবৃত্তি এবং না দেখে বলাটা হচ্ছে আবৃত্তি। কিন্তু এই জায়গাটায় আমরা কিন্তু এই জায়গা থেকে অনেকটা সরে এসেছি। এটা ছিল একটা সময়ের কথা। সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনযাত্রার যে ব্যস্ততা এবং যে মান সবকিছু ধরে রাখার জন্য আমরা তো আবৃত্তি শিল্পকে আসলে পেশাদারিত্বের জায়গায় নিয়ে যেতে পারিনি, যার কারণে একটা পেশাদারিত্বের জায়গা যখন আসবে তখনই কিন্তু সে এইটা একেবারে জীবন দিয়ে চেষ্টা করবে এটাকে কি করে আরো সমৃদ্ধ করা যায়। এখন পেশাদারিত্বের জায়গায় যদি না আসে তাহলে তো এটা নিয়ে অতটা ভাবনা কেউ ভাববে না। এখন বাংলাদেশে আবৃত্তি শিল্পটা যেই জায়গায় সেটি কিন্তু পেশাদারিত্বে নেই। এখন আমাদের অনেক কাজ আছে, যার কারণে আমাদের অনেকের মধ্যেই অধিকাংশ, আমি অনেক বলতে অধিকাংশই আমরা না দেখে পড়তে পারি না, দেখেই পড়ি। আবার আমাদের মধ্যে অনেকের আস্থার বড় অভাব বলেই হয়তো মুখস্থ থাকলেও বইটা হাতে থাকলে আমাদের কেন যেন মনে হয় একটা বড় রকমের অস্ত্র আছে আমাদের সাথে, এটি মনে হয়। এইটার পক্ষে আমি, তার কারণ হচ্ছে যে কোনো কারণে কেন এটা মানে আমি বইটা কেন রাখবো, মানে পাণ্ডুলিপি কেন রাখবো, সেটি টেক্সট কেন রাখবো, সেটার অন্যতম একটা উদাহরণ দিই। সেটি হচ্ছে আমরা যেসব জায়গায় কবিতা পড়তে যাই মঞ্চ এবং যারা দর্শক, আমরা কিন্তু সবসময় খুব ভালো দর্শক পাই না। ভালো দর্শক বলতে মনোযোগী দর্শক পাই না। আর বিশেষ করে মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে এটি কোনোভাবেই আমরা কিন্তু এটিকে নিষ্ক্রিয় রাখতে পারি না, সচল রাখতে হয়। শব্দটা যে বন্ধ করব, নীরব করব, সেটাও আমাদের হয়ে ওঠে না, যার কারণে ওটা বাজলেই আমাদের কিন্তু শিল্পীদের মনোযোগটা বিঘ্নিত হয়। এটি হচ্ছে অন্যতম কারণ। অথচ আমরা যারা মোবাইল আবিষ্কার হওয়ার আগের যুগের মানুষ, বিশেষ করে সেই সময় আমরা বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছি মোবাইল আসার আগেই, মানে পদ্ধতিগত যে পাঠ, সেই পাঠের কাজটি অর্থাৎ MA পাস করা, সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়, এটি কিন্তু আমরা মোবাইল আসার আগে আমরা শেষ করেছি। যার কারণে এখন কোনো জায়গায় অনুষ্ঠান করতে গেলে মোবাইলের শব্দে আমাদের মনোযোগটা বিঘ্নিত হয়। এই কারণেই আমি মনে করি যে হাতে সেই কবিতাটি টেক্সটটি থাকা দরকার, অন্য কোনো কারণ নেই। এই হ্যাঁ, না এমনিতে গানের কথা খুব সহজে মনে থাকে, কারণ এইটি একেবারেই খুবই ছন্দবদ্ধ সুর করা একটি বিষয়। কবিতার ভিতরে একটি অন্তর্নিহিত সুর রয়েছে। আবার কিন্তু যেহেতু অনেক কবিতাই খুব দীর্ঘ হয় এবং বারবার ঘুরে ফিরে কথাটি আসে না, গানের বেলায় যেমন স্থায়ী অংশটুকু বারবার ঘুরে ফিরে আসছে, অন্তরায় একটু একটু পরিবর্তন, এবং এইটি মনে রাখা অনেকখানি সহজ হয়ে দাঁড়ায়। কিন্তু আবৃত্তির বেলায় কিন্তু সেটি অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, কিন্তু তারপরেও অনেকেই মুখস্থ রাখেন, সেটি নিশ্চয়ই অনন্য গুণ। নিশ্চয়ই আপনি যেটি বলছিলেন যে একটি সঙ্গে পাণ্ডুলিপিটি সঙ্গে থাকলে মনের জোরটা বাড়ে, এবং সেটি আর এমনিতে যারা কণ্ঠস্থ করে নিতে পারেন তাদের নিঃসন্দেহে পরিবেশনাটি অনন্য হয়ে ওঠে, অসাধারণ হয়ে ওঠে এবং শিল্প উত্তীর্ণ হয়ে ওঠে। সেটি তো সবসময় আমরা চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন নিপু ভাই, যে যেহেতু এই শিল্পটিকে আমরা যেমন গানের বেলায় কিংবা অভিনয়ের বেলায় এটিকে কিন্তু আমরা এখন নিতে পেরেছি শিল্প মাধ্যম হিসেবে, এবং এইটি শুধুমাত্র অনেক অভিনয় শিল্পী রয়েছেন তার পেশা শুধুমাত্র অভিনয় করা। সেই পেশাদারিত্বের জায়গায় আবৃত্তি কবে নাগাদ যেতে পারবে সেটি যেমন একটি বিষয়, আবার আরো একটি বিষয় যেটি আমরা অনেক আলোচনায় পাই, সেটি হচ্ছে নাটক যেমন পড়ানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা, আবৃত্তি কবে নাগাদ সেই জায়গাটিতে স্থান পাবে, আবৃত্তি বিষয়টিকে নিয়েও পড়ানোর জায়গাটি কবে নাগাদ শুরু হতে পারে,
কিংবা শুরু হওয়ার সময় হয়েছে কিনা। আর আরো একটি কথা অনেক বেশি আসে, সেটি হচ্ছে যে আমাদের একেবারেই শিশুকাল থেকে আমাদের মায়ের কাছ থেকে যেমন আমরা উচ্চারণটি শিখি পরিবার থেকে, সেই জায়গায় আমাদের ছোট্ট কোনো অতিথি খুব সম্ভবত আপনার পাশে ঘোরাঘুরি করছে। কে সে আমরা দেখতে চাই? নিপু ভাই, একজন অতিথি খুব সম্ভবত আপনার কাছে আছে। নিপু ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি না। ও, আপনি শুনতে পাচ্ছেন না। যাই হোক, নিপু ভাই যে কথাটি বলছিলাম যে আপনার এই যে ছোটবেলা থেকে এই উচ্চারণ শেখানোর যে বিষয়টি, সেইটিতে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আসতে পারে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, যাদের কাছে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা বর্ণমালাটির উচ্চারণ শিখে। আমাদের সেই শিক্ষকদের যদি উচ্চারণটি ঠিকঠাক না হয়, তাদের উচ্চারণ যদি সঠিক না থাকে, প্রমিত উচ্চারণ যদি না থাকে, সেই ক্ষেত্রে তো আমাদের শিক্ষার্থীরা একেবারেই বাল্য বয়স থেকে যখন প্রথম শেখা শুরু করে সেই সময় তার উচ্চারণটি ঠিক হবে না। এই বিষয়ে আপনার মতামতটি কি, একটুখানি জানতে চাই। না, আমি নিপু ভাই শুনতে পাইনি। নিপু ভাই প্রশ্নটা শুনতে পাইনি। বলছিলাম নিপু ভাই একেবারেই বাল্যকাল থেকে একটু 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 জি, হ্যাঁ, একটু আসছি আসছি আসছি। নিপু ভাইয়ের এখানে যান্ত্রিক কিছু সমস্যা রয়েছে, সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছেন না বারবার। তো সুপ্রিয়, জি নিপু ভাই, শুনি, আবার শুনি। আপনার যে কথাটি বলছিলাম যে আপনার একেবারে ছোটবেলা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উচ্চারণ শেখানোর বিষয়ে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই বিষয়ে আপনার মন্তব্যটা শুনতে চাচ্ছিলাম, কিভাবে সেইটিকে সম্ভব আমাদের ছোটবেলা থেকে কি উচ্চারণ, প্রমিত উচ্চারণ। কথাটা শুনতে পাইনি। প্রমিত উচ্চারণ, প্রমিত উচ্চারণ শেখানোর বিষয়টি, প্রশ্নটা বুঝিনি। প্রমিত, আমরা দুঃখিত আসলে। আচ্ছা, সেটি হচ্ছে আমি আমি বলছি, আমার জন্ম যে এলাকায়, পুরনো ঢাকার লালবাগে, তো লালবাগে মানুষ খুব অশালীন ভাষা ব্যবহার করে। ভাষার যে শ্লীলতা হানি হয়, এইরকম ভাষা তারা ব্যবহার করে, কিন্তু আমরা সেই পরিবেশের সাথে গা এলিয়ে দেইনি। আমরা একটি ঐতিহ্যবাহী স্কুলে পড়াশোনা করেছি, সেখানকার শিক্ষকরা এবং আমাদের পারিবারিক যে আবহ পরিবেশ, সেখান থেকে আমরা এই শিক্ষাটি গ্রহণ করেছি। আর আমি যখন আবৃত্তি বিষয়ক কর্মশালা করি, সেটি হচ্ছে ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, সেখানে আমি 1985-তে 85-86 এই সময়টায় আমি তাদের ভাস্বরদার শিক্ষা গ্রহণ করি। তো সেখানে উচ্চারণের প্রশিক্ষক হিসেবে আমরা পেয়েছিলাম প্রয়াত নরেন বিশ্বাস, আমাদের বাক শিল্পাচার্য নরেন বিশ্বাস, তারপরে পেয়েছিলাম অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, পেয়েছিলাম কবি আসাদ চৌধুরী। এই রকম মানুষরা কিন্তু পেয়েছিলাম, কাজী আবু জাফর সিদ্দিকী। এই ধরনের মানুষদের কাছে কিন্তু আমি এই উচ্চারণের বিষয়, ছন্দর বিষয়, রস ভাবের বিষয়, উপস্থাপনা বিষয়, পাঠ বিষয়, এই ভাবে আমি নিজেকে তৈরি করেছি। পরবর্তী সময়ে আমি তো
ভারত সরকারের বৃত্তি নিয়ে কলকাতায় জোড়াসাঁকোর বাড়ি রবীন্দ্র ভারতীতে পড়তে যাই। সেখানে আমার সুযোগ হয়েছিল একটানা 5 বছর প্রয়াত কিংবদন্তি আবৃত্তি শিল্পী প্রদীপ ঘোষ মহাশয়ের একেবারে সান্নিধ্য পাওয়া। উনি আমাকে পুত্রবৎ স্নেহ করতেন বিধায় আমি এই সুযোগটা আমি কাজে লাগিয়েছি, এটা আমি বলতে পারি। আমি পশ্চিমবঙ্গে থাকাকালীন বাংলাদেশের সমস্ত জাতীয় দিবসগুলো এগুলো পালন করার চেষ্টা করেছি। সেখানে সমস্ত পশ্চিমবঙ্গে পাঠরত গবেষণারত সমস্ত শিক্ষার্থীদের ভাই বোনদের একত্রিত করে এটি সংগঠন দাঁড় করিয়েছি, যেটার নাম হচ্ছে বাংলাদেশ শিক্ষার্থী পরিষদ। এখন সেটির অস্তিত্ব আছে কিনা আমার জানা নেই, কারণ আমি চলে এসেছি বহু কাল আগে। সেই 1997 আমি এসেছি, পরে আবার যে গেছি সেটি তো অনিয়মিত আর কি, যাওয়া আসার মধ্য দিয়ে ছিলাম আর কি। 2001 থেকে 2008 পর্যন্ত আমার এই যাওয়া আসার মধ্যেই ছিলাম, 2002 থেকে। হ্যাঁ, তো এই ভাবে আমি নিজেকে তৈরি করেছি যে উচ্চারণের এই মানুষগুলো, এই পণ্ডিতদেরকে, যেমন ওয়াহিদুল হকের কথা আমি বলিনি, প্রয়াত ওয়াহিদুল হক আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষক ছিলেন। তিনি খুব চমৎকার ভাবে, খুব সহজ পদ্ধতিতে উনি কথা বলা শেখাতেন আমাদেরকে, কিভাবে কথা বলতে হয়, কিভাবে ম্যানারটা কি, আচার ব্যবহার কাকে বলে, এই যে বিষয়গুলো, এগুলো আমরা প্রয়াত ওয়াহিদুল হক কাকুর কাছে আমরা পেয়েছিলাম। বলো তারপর। নিপু ভাই, সেটি আপনার আমি নিজে যেহেতু থিয়েটার স্কুলের স্টুডেন্ট ছিলাম, ছাত্র ছিলাম, আমরা যেমন নরেন বিশ্বাসকে পেয়েছি আমাদের এখানে, তার আগে ময়মনসিংহে আমাদের যেমন আমার বাবা গোলাম সামদানি কুরাইশি কিংবা যতীন সরকার, তাদের সান্নিধ্যে তো দীর্ঘ সময় এই চর্চাটি করেছি। কিন্তু আপনার সঙ্গে মিল পড়ে যাচ্ছে, যেমন ভাস্করদার সঙ্গে তারও ছাত্র ছিলাম, নরেন বিশ্বাস, আবু জাফর সিদ্দিকী, আব্দুল্লাহ আল মামুন, রবীন্দ্র মজুমদার, তারা তাদের কাছ থেকে অনেক পেয়েছি, শিখেছি। তো নিঃসন্দেহে এই মানুষগুলো অনেক কিছু দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, এবং এখন অধুনা আপনি যেমন দিয়ে যাচ্ছেন, মীর বরকত ভাই গত আসরে ছিলেন, তিনিও অনেক কাজ করে যাচ্ছেন আবৃত্তি নিয়ে, এবং আরো অনেকেই, আমাদের আবৃত্তি সমন্বয় পরিষদও এটি নিয়ে অনেক অনেক কাজ করে যাচ্ছেন। নূর ভাই যেটি সভাপতি, আহকামুল্লাহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক বিষয়ে কাজ করে যাচ্ছেন। আপনিও বঙ্গবন্ধু আবৃত্তি সমন্বয় পরিষদ নিয়ে কাজ করে যাচ্ছেন দেশব্যাপী। তো আমরা ইতিমধ্যেই 1 ঘন্টা 8 মিনিট পার করেছি। আমরা আয়োজনটি 1 ঘন্টার আয়োজন রাখি বরাবর। এই যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের খানিকটা বিঘ্ন ঘটেছে। তো আপনার একটি আবৃত্তি দিয়ে আমরা আজকের আয়োজনটি শেষ করতে চাই, দীপু ভাই। আমি একটি কবিতা পড়ার মধ্য দিয়ে, এটি আমাদের জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদার বঙ্গবন্ধুকে নিবেদন করে তার অজস্র কবিতা আছে, তার অন্যতম একটি প্রধান কবিতা, যার শিরোনাম হচ্ছে অনন্ত মুজিব জন্ম। এটি পড়ার মধ্য দিয়ে আমি বিদায় নিতে চাই। মুহূর্তে মুহূর্তে তুমি জন্ম নাও তোমার ভিতর, মুহূর্তে মুহূর্তে তুমি জন্ম নাও আমার ভিতর, মুহূর্তে অনন্ত জন্ম, এই মাটি অমরা বাসর, বাঙালি মুজিব জাতি, চির বাংলা মুজিবের ঘর। কে বলে তোমার জন্ম এই বঙ্গে শুধু শতবর্ষ আগে? কে বলে তোমার জন্ম থেমে গেছে ঘাতক মৃত্যুতে? তুমি আছো স্বর্গে মর্তে উদয়াস্ত অভ্র অনুরাগে, পলে পলে পল্লবিত সর্বভূতে সব ফলন্ত ঋতুতে। জলস্থল আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বলে যাই। কে বলে তোমার জন্ম এই বঙ্গে শুধু শতবর্ষ আগে? কে বলে তোমার জন্ম থেমে গেছে ঘাতক মৃত্যুতে? তুমি আছো স্বর্গে মর্তে উদয়াস্ত অভ্র অনুরাগে, পলে পলে পল্লবিত সর্বভূতে সব ফলন্ত ঋতুতে।
জলে স্থলে অন্তরিক্ষে যে মুহূর্তে বিশ্ব মন মাটি ত্রিভুবন ঘুরে এসে মিশে গেছো খড় বঙ্গ নীড়ে। গণবাঙালির সেই স্বর্গাদপি আদি মাটি পরিপাটি ধারণ করেছে এক বিশ্বভ্রণ এই মধু গঙ্গা তীরে। অনন্তর অন্তরঙ্গে বাঙালির স্বাধীনতা সাম্য সদাচার, সর্ব অঙ্গে সর্বপ্রাণে বাঙালি, মানুষ আর প্রাণী একাকার। প্রমিত স্বরূপ তার প্রমূর্ত বিমূর্ততার সর্বমানবিকতার। মানুষ বাঙালি আর জাতি মৈত্রী উৎসে শুধু শুদ্ধাচার। অনন্তর জাতি বাঙালির বুকে মানবিক জনক উদ্গ্রীব। অনন্তর অনন্ত জন্মের বুকে নৈয়ায়িক জনক মুজিব। এটি 17/3/2021 বঙ্গবন্ধুর জন্মদিনে, এই বছরে বঙ্গবন্ধুর জন্মদিনে তিনি এই কবিতাটি রচনা করেছিলেন। আমাদের জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা। নিঃসন্দেহে তাহলে আমরা বিদায় নিব। জি, মোহাম্মদ নুরুল হুদা আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক এবং জাতিসত্তার কবি। খুব চমৎকার তার কবিতা, তার লেখনী। আর আমার ভালো লাগার একটি বিষয় হচ্ছে যে আগামী 11 তারিখ আমার প্রয়াত পিতা গোলাম সামনেরি কুরাইশির 30তম মৃত্যুবার্ষিকী, যেটির আয়োজন আপনাদের যে বাংলা একাডেমি সেখানে খুব হচ্ছে এবং আমাদের সংস্কৃতি প্রতিমন্ত্রী সেরকমটি আশা পোষণ করেছেন। খুব সম্ভবত হুদা ভাই সেখানে সভাপতিত্ব করবেন। আগামী 11 অক্টোবর এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে রাখছি। সেই হুদা ভাইয়ের কবিতাটি পাঠ করলেন নিপু ভাই, খুবই ভালো লাগলো এবং শেষটি আমাদের ভালো হলো। এই যে বঙ্গবন্ধুকে ঘিরে যেমনটি বলছিলেন নিপু ভাই, যে একটি বিরুদ্ধ সময় গিয়েছে যখন ইতিহাসের পথ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে, সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি, বিকৃত করার চেষ্টা করা হয়েছে। যে রেসকোর্সের ময়দানে আমাদের জাতির পিতা 7ই মার্চের ভাষণটি দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম। আচ্ছা, আমি বিদায় নিলাম, আমি শুনতে পাচ্ছি না। সেই ঘোষণার স্থানটিকে শিশু পার্ক বানিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এবং সেই কারণে যেমন আমাদের প্রিয় কবি নির্মলেন্দু গুণ রচনা করেছিলেন সেই তার অনবদ্য সৃষ্টি স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, তেমনি করে এই মুজিবকে ঘিরে অসংখ্য কবির অসংখ্য রচনা যেমন ইতিমধ্যে রচিত হয়েছে। এই মুজিব শতবর্ষে অসংখ্য কবিতার মধ্যে এই নুরুল হুদার এই কবিতাটিও একটি অনবদ্য কবিতা। ইতিমধ্যে যান্ত্রিক গোলযোগের কারণে আসলে আমাদের আজকে নিপু ভাই খুবই সমস্যায় ছিলেন এবং তিনি ইতিমধ্যে বিদায় নিয়েছেন। আমরা শেষ বেলায় নিশ্চয়ই তিনি আমাদের রেকর্ডেড অনুষ্ঠানটি শুনতে পাবেন, দেখতে পাবেন। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিপু ভাই আমাদের সঙ্গে দীর্ঘ একটি সময় দিয়েছেন। আর সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, শুনছিলেন আমাদের এই আয়োজন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী রবিবারের পরিবর্তে আগামী শুক্রবার রাত 9টায় আমাদের শিলনের শিল্প আড্ডার 26তম আসরে আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। সেই সাথে আজকের আয়োজন শেষ করছি। আমি সজল কুরাইশি, সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ।